সিবিআই নজরে এলো এবার দুজন মহিলা চিকিৎসক। 9ই আগস্ট যে ঘটনাটি ঘটেছিল তারপর থেকে এই দুইজন চিকিৎসক, মহিলা চিকিৎসককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। জিজ্ঞাসাবাদে একজন নার্স বলেন যে সেদিন রাত্রিবেলা এক মহিলা চিকিৎসক এসে সেই তরুণীকে সেমিনার হল থেকে ডেকে নিয়ে গেছে। জুনিয়র ডাক্তারদের তীব্র কটাক্ষ করলেন। এত নাটক করে কি হলো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসি। তো গুড মর্নিং সবাইকে। আজকে 25শে সেপ্টেম্বর বুধবার। দেখা যাচ্ছে আজকের পেপারে কি আছে। আজকে ফার্স্ট খবর হচ্ছে কেন্দ্রের জলশক্তি মন্ত্রী কোথায়, শুধু ভোট চাইতে আসবেন? বন্যা দুর্গতদের মাঝে দাঁড়িয়ে তোপ মমতার। দক্ষিণবঙ্গে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ডিবিসি আর কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলেছেন। মঙ্গলবার দিন তিনি এই সুর আরো চড়ালেন বিজেপিদের বিরুদ্ধে, মানে কেন্দ্র সরকার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন। তিনি বললেন যে যখন পশ্চিমবঙ্গে ভোটের সময় হয় তখন তো সেই কেন্দ্রের নেতারা অ্যাজ এ ডেইলি প্যাসেঞ্জার, মানে এখানে বলেছে ডেইলি প্যাসেঞ্জারের মতো সেই ভোট পাখিরা এখানে প্রায় যাতায়াত করে, কিন্তু এই রকম পরিস্থিতি, এই ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও কেন তারা এখানে আসছেন না, সেই কোশ্চেন করেছে মমতা ব্যানার্জি। তিনি এখানে বলেছেন যে বাংলায় আজ এই পরিস্থিতি, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী কোথায়, শুধু ভোট চাইতে এলেই হবে আর বিপদের সময় মানুষকে এড়িয়ে যাবেন? এটা হতে পারে না। ওয়ার্ল্ড রেকর্ড করেছে, এখন তো কেউ কিছু বলেন না আপনারা। আমি যখন চালাতাম সুন্দরভাবে বাংলাকে 2 লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছিলাম, তখন একটা আশ্রয় বেরোলে এবিপি আনন্দ বড় বড় বেরোতো সারাদিন। আর রাজ্যে রোজ ডিরেল হচ্ছে, মানুষের সেফটি সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার, ট্রেনে চড়তে ভয় লাগে। কোথায় জানি মন্ত্রী, কোথায় জল শক্তি মন্ত্রী, কোথায় এরা? শুধু ভোট চাইতে আসলেই হবে? বিপদে মানুষের পাশে থাকতে হবে, এটা মাথায় রাখবে। বন্যায় মৃত 28 জনকে 2 লক্ষ করে ক্ষতিপূরণ। রিসেন্ট টাইমে ডিবিসি যে জল ছেড়েছে তাতে প্রায় 12টি জেলা তোমার প্লাবিত হয়ে গেছে। এর মধ্যে 28 জনের মৃত্যু হয়েছে। কেউ জলে ডুবে, কারো বাড়ির দেওয়াল চাপা পড়ে, অথবা কেউ গাছ থেকে পড়ে গিয়ে মারা গেছে। তো মঙ্গলবার মুখ্যমন্ত্রী গেছিলেন বোলপুরে বন্যা পরিস্থিতি দেখার জন্য। সেখানে তিনি বলেন যে বন্যায় 28 জন মারা গিয়েছেন, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে বন্যাপ্রবণ এলাকায় মানুষজনের কাছে তার আবেদন, বৃষ্টি সতর্কতা আছে, জল বাড়তে শুরু করলে নিরাপদ স্থানে চলে যান, দেরি করবেন না, মনে রাখবেন সবকিছুর থেকে জীবনের দাম অনেক বেশি। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে, এবং বিনা চিকিৎসায় যে 29 জন মারা গেছেন তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য, কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন। চোখে জল, আবেগে ভেসে বোলপুরের বাড়িতে অনুব্রত। 2012 সালের 11ই আগস্ট বীরভূমের যে নিচুপট্টি, মানে বোলপুরের যে নিচুপট্টি এলাকা আছে যেখানে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি, সেই বাড়িতে সেই দিনও খুব ভিড় ছিল। মানে সেই দিন হচ্ছে গিয়ে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই দিন তার যারা সমর্থক ছিল তাদের খুব খারাপ লাগার একটা ব্যাপার ছিল, খুব আবেগ, মানে উদ্বিগ্ন তারা ছিল। আর কালকে মঙ্গলবার দিন যখন অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে জামিন পেয়ে বাড়ি ফিরলেন, সেই দিন আরেক পরিস্থিতি ছিল। মানে সেই দিন, মানে 12ই আগস্টের সেই পরিস্থিতি 2022 আর কালকের পরিস্থিতি মানে আকাশ পাতাল তফাৎ ছিল। সেদিন মানে অনুব্রত যখন বাড়িতে আসতো তখন তার সমর্থকদের মধ্যে আলাদাই একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করছিল। যারা মহিলারা যারা তারা শঙ্খধ্বনি দিচ্ছিল, ফুল ছেটাচ্ছিল, তারপরে ওর যে সমর্থকরা তারা মানে এত আনন্দ, তারা গুড় বাতাসা, মানে যেটা মানে ডায়লগ ছিল না, নকুলদানা গুড় বাতাসা, অনুব্রত সেই নকুলদানা গুড় বাতাসা বিলি করছিল। আর সেই ওনার যে একটা চরম সেই চরম ঢাকটাও বাজছিল। দেখা যাচ্ছিল যে অনুব্রতর সাথে তার মেয়ে ছিল সুকন্যা, সেই সুকন্যা তাকে সবসময় আগলে রাখছিল। সুকন্যার হাতে দেখা যাচ্ছিল যে তার এক হাতে তার মায়ের ছবি আর এক হাতে বাবাকে আগলে রাখছিল। আর বাড়ি ফিরে অনুব্রত মণ্ডল কি বললো সেটা তোমরা এখন দেখো।
রাস্তায় নেমে নাটক করছেন জুনিয়র চিকিৎসকরা, বিস্ফোরক দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের তীব্র কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তো তিনি জুনিয়র ডাক্তারদের বলেন যে তারা রাস্তায় নেমে নাটক করছেন। ইভেন জুনিয়র ডাক্তারদের রাত জাগা নিয়েও তিনি প্রশ্ন করেন। তিনি মঙ্গলবার বর্ধমানে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন। তিনি দিলীপ ঘোষ বলেন, জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে, এত নাটক করে রাত জেগে কি হলো, মানুষ কি পেল? ওরা যাদের পদত্যাগ চেয়েছিলেন তাদের তো পদোন্নতি হয়েছে। কটাক্ষের সুরে তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, রোজ শো হলো, রোজ রাস্তায় এসে হাততালি দেওয়া হলো, এর জন্য বাংলার মানুষ 1.5 মাস ধরে কষ্ট পেল। ওদের ভাবটা ছিল চলো রাতে বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসি, এদিকে আবার পুজো বন্ধ করাও আহ্বান জানানো হচ্ছে। ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না। তো রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি 1.5 মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল, স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। আরে বিনীত গোয়েল কাল থাকবে না, চলে যাবে। যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন। এরাও থাকবে সেরকম, কদিন পরে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো। তারপরে বিনীত গোয়েল চলে গেলেন, ওখানে দিব্যি খাবেন দাবেন ঘুরে বেড়াবেন। আরও যে অফিসাররা, সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? পুজো বন্ধ করে মানুষকে আহ্বান করা হচ্ছে, কিন্তু মানুষ কী পেলো এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা, হাত তালি দেওয়া, স্লোগান দেওয়া, রেজাল্টটা কি হলো? ঘটনা ধামাচাপা দিতে অভিজ্ঞকে দায়িত্ব দিয়েছিলেন সন্দীপ, তথ্য পেল এজেন্সি। আরজিকরের যে ঘটনাটা ঘটেছে, সেখানে যে তরুণী ধর্ষণ ও খুন হয়েছে, সেই ঘটনাটাকে চাপা দেওয়াই ছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রধান কাজ। তো তিনি সেই কাজটি সঁপেছিলেন হচ্ছে SSKM এর পিজিটি যে অভিজ্ঞদের তাকে। তো তিনি তাকে বলেছিলেন যে কোনো মতেই যে এই তরুণী ধর্ষণ ও খুন হয়েছে সেটা যাতে সবার সামনে না আসে, আর সেটাকে দেখার জন্যই তিনি তাকে অর্ডার দেন। তো সেই মতো সেই দিন সেই মেডিকেল কলেজে যত ডাক্তার পড়ুয়া ছিল, মানে জুনিয়র ডাক্তার পড়ুয়া ছিল, তাদের কাছে গিয়ে বলে যে এই ঘটনাটা যে কোনোভাবেই খুন বা ধর্ষণ হয়েছে সেই ব্যাপারে যাতে জানা না যায়, জানা যায় যাতে মেয়েটি আত্মঘাতী হয়েছে। সেক্ষেত্রে এই ঘটনার যদি কেউ আসল তথ্য, মানে যে খুন আর ঘটনার ব্যাপারটা যদি লোকের কাছে তোলে বা সমাজ মাধ্যমে প্রচার করে, তাহলে তাদের পক্ষে সেটা ভালো হবে না, এটাও এরকমও তিনি হুমকি দেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে সিবিআই এই তথ্য জানতে পেরেছে। খুন আর ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে যে প্রাক্তন অধ্যক্ষ প্রথম থেকেই কার্যকরী ছিল, সেটার তথ্য সিবিআইয়ের কাছে এসেছে। এখানে পেপারে লিখেছে যে তদন্তকারীরা প্রথমে জানার চেষ্টা করেন সরকারি সুপার ফোন করে তরুণ চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে কেন জানালেন। ওই পদাধিকারীকে জিজ্ঞাসাবাদ করে তারা জেনেছেন তিনি সন্দীপের নির্দেশ মতো এই কাজ করেছেন। ওই দিন তার সঙ্গে ডিউটিতে থাকা অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে আধিকারিকরা জানতে পারেন গোটাটাই সন্দীপ ঘোষের মস্তিষ্ক প্রসূত। এবার ছুটিতে যাওয়া 2 মহিলা ডাক্তারকে জেরা করলো সিবিআই। আরজিকর হাসপাতালে তরুণী ধর্ষণ ও খুনের মামলায় সিবিআইয়ের নজরে এলো এবার 2 মহিলা চিকিৎসক। 9ই আগস্ট যে ঘটনাটি ঘটেছিল, তারপর থেকে এই 2 মহিলা চিকিৎসককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দিন ওই 2 মহিলা চিকিৎসক সিবিআই তদন্তকারী অফিসারদের মুখোমুখি হন। সিবিআইরাও তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে যে তাদের সঙ্গে সেই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা। অভয়ার খুনে কারা জড়িত এবং কারা ষড়যন্ত্রী, সেই সূত্র তারা তদন্তের প্রথম দিন থেকেই খুঁজে চলেছেন। সেই তরুণীর সঙ্গে ডিউটিতে থাকা জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করেও তারা কোনো ক্লু পাননি। এই জিজ্ঞাসাবাদে একজন নার্স বলেন যে সেই দিন রাত্রিবেলা এক মহিলা চিকিৎসক এসে সেই তরুণীকে সেমিনার হল থেকে ডেকে নিয়ে গেছে। সেই জিনিসটাই সিবিআইয়ের নজর ঘুরিয়ে দেয়। তারপরেই তাদের নজর পড়ে সেই 2 মহিলা চিকিৎসকের দিকে। আর সেই 2 মহিলা চিকিৎসক সেই ঘটনার পরের দিন থেকে
আর হাসপাতালে আসেনি। তো খোঁজ নিয়ে জানা যায় তারা নাকি সেই দিনের পর থেকে ছুটিতে ছিল, কিন্তু তাদের কাছে প্রপার যখন জানতে চাওয়া হয় যে ছুটির কোনো অ্যাপ্লিকেশন তারা জমা দিয়েছে কিনা, সেগুলো তারা তখন দেখাতে পারেনি। এরপর তাদের ঠিকানা জোগাড় করে সিবিআই তাদের নোটিশ পাঠায় যে তারা যাতে সিজিও কমপ্লেক্সে এসে সিবিআই এর তদন্তকারী অফিসারদের সাথে দেখা করে। তো সেই মতোই তারা মঙ্গলবার দিন গেছে সিজিও কমপ্লেক্সে। তাদের সাথে কথা বলে সিবিআই জানতে চেয়েছে যে তারা সেই তরুণী মানে অভয়ার সাথে কোনোদিন ডিউটি করেছে কিনা, বা রাত্রে একসাথে কোনোদিন ডিউটি করেছে কিনা, তাদের সঙ্গে তাদের কোনো মতবিরোধ ছিল কিনা, বা অভয়ার মধ্যে তারা কোনো কোনো উদ্বেগ প্রকাশ পেয়েছে এরকম কোনো জিনিস দেখতে পেয়েছে কিনা। এরা দুজন যে উত্তর দিয়েছে সেই উত্তরটাকেই এখন তদন্তকারী অফিসাররা মিলিয়ে দেখছে যে এরা সঠিক তথ্য দিচ্ছে কিনা।